খুড়ো খুড়ো কি বে? খুড়ো খুড়ো মানে কাকা। কেন আমাকে ব্রাদার বলতে পারি না? ব্রাদার আজ্ঞা বলছি, আজ্ঞা বলছি। হ্যালো ভাষা তো আগা মানে বলছি শালা তোতলা। খুড়ো তো ভালো হ্যাঁ পা পা পাং জাঙ্গি হ্যাঁ আগে তো কখনো দেখি নাই। আঞ্জামি কি রে শালা? বল পাঞ্জাবি। হ্যাঁ ধুতি এত ভালো তো কখনো দেখি নাই। তা চললে কোথা? তো শাশুড়ি ছেলে হবে সাত ঘয়তে চল। কাল হয়েছ অকাল বিড়ালের সাথে বাঘের গা। আমাকে দেখে বুড়ো বুড়ো মনে করছে, আমি বুড়ো লয়, আমার বয়স বেশি লয় তো। এই ৯৬ হইল, ছিঁড়ি খুঁড়ে ৯০। আমি এখনো বাঁচবো ৩১৫ বছর। না বাঁচলে উপায় নেই। আমার এখনো বিয়ে হয় নাই, কারণ আমার এখনো মেয়ে জন্মাই নাই। তাই শুনলাম রাজকুমারী পুষ্পমালা স্বয়ংবর সভা হবে। ১.৫ বিঘে জমি ছিল, বিছিয়ে দিলাম, দিয়ে ধুতি পাঞ্জাবি কিনলাম। স্বয়ংবর সভায় যাব। রাজকুমারী যদি একবার আমার গলায় মালা দিয়ে দেয়, আমি হব রাজার জামাই, খাবে কে আমার কামাই। জমি নিয়ে কি করবো? আমি তখন তো রাজার জামাই হয়ে যাবো। হে যা, তখন আমাকে পেচ্চা ফেরার লেগে ৫টা মেয়ে থাকবে। কেউ চেন খুলে দেবে, ও মা তারা আমারে করো পার, ও মা তারা। টাকে চুল কোটে গিয়ে একটু অসুবিধা হয়ে মনে করছি প্লাস্টিক সার্জারি করিল। বগলের চুল করে কেটে মাথায় লাগিয়ে এলো। মাস্টার লেবে না কেন? ও মা তারা আমারে করো পার, ও মা তারা। মনে করলো ১৮ টাকা দিয়ে খলপ কিনে দিয়ে, খলপ কিনতে গিয়ে আবার দোকানদারটা ইয়ারকি মারছে আমার সঙ্গে। বলছে দাদু খলম মলম লাগবে না কিনে? বলছে লাগানো যাবে না। যদি একবার রাজকুমারী আমার গলায় মালা দিয়ে দেয়, তাহলে আমি রাজার জামাই, খাবে কে আমার কামাই। তা ঠাকুরের নাম করে বেরিয়ে পড়ি, দুর্গা দুর্গতি না আসেনি মাগো, ও মা তারা আমারে করো খুড়ো না গেল খুড়ো। উপকাতে বেরোইলাম আর বেরিয়ে পড়লো সালা মাসের মুড়ো। খুড়ো খুড়ো কি বে? খুড়ো খুড়ো মানে কাকা। কেন আমাকে ব্রাদার বলতে পারি না? ব্রাদার আজ্ঞা বলছি, আজ্ঞা বলছি। হ্যালো ভাষা তো আগা মানে বলছি শালা তোতলা। খুড়ো তো ভালো হ্যাঁ পা পা পাং জাঙ্গি হ্যাঁ আগে তো কখনো দেখি নাই। আঞ্জামি কি রে শালা? বল পাঞ্জাবি। হ্যাঁ ধুতি হ্যাঁ এত ভালো তো কখনো দেখি নাই। তা চললে কোথা? তো শাশুড়ি ছেলে হবে সাত ঘয়তে চল। আজ্ঞা বলছি। আল্লাহ, ছোট লোকের বাচ্চা। না না, শুভ কাজে বেরিয়ে শালা তোতলার পাল্লাই পড়েছি গো। খুড়ো তো ভালো সাজ করে চললে কোথা? সারা কথা তো বেরোই না মুখ দিয়ে, পো 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 করবে। তুই মানুই না পাঁচটা রে। আজ্ঞা বলছি, আজ্ঞা বলছি। হারামজাদা, তুই বল দেখিনি ধন গোবিন্দ। হ্যাঁ বল ধন গোবিন্দ। আমি বলতে পারবো না। বল 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 বল।
চুপ চুপ শালা ধনের গোষ্ঠী বিচ্ছে দেয় যা। কি শালা বলার অনেক তোরলা দেখি চুপ শালা আচ্ছা বল দেখিন আমার বাড়ি মান কর আর আমার বাড়ি মান আ আ আ আমার বাড়ি মা 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 মান কর বলতাম শালা চুপ কর গাওয়ানো বলছি মান কর করতে শালু কি কর করে দেবে ঠিক আমি কি 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 তুমি চলে কোথা শোন শুভ কাজে যাচ্ছি আমি মিথ্যা কথা বলবো না রাজকুমারী পুষ্পমালা স্বয়ংবর সভা হবে ওই স্বয়ংবর সভায় যাব রাজকুমারী যদি একবার আমার গলায় মালা দিয়ে দেয় আমি হব রাজার জামাই খাবে কে আমার কামাই বু 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 বুড়ো কাকে বুড়ো বলছি দা 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 থামে গিয়েছে মা মা তা তা পড়ে গিয়েছে তুমি আজ 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 কুমারী পু 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 পুষ্পকে বিয়ে করলা কে বুড়ো তুমি বুড়ো কি আমার বয়স কত ছি ছি সেই ৯৯ শালা ছি করতে তো আমার ছিঁচে দিবি সব ওরে হারামজাদা ৯৬ হয়েছিল কিন্তু কোর্টে এফিডেভিট করে আমি ১৮ করিলি কাগজ যেটা বলছি সেইটাই এ সারে ধরছি বুড়ো আমি বুঝো তুমি আজ কুমারীকে বিয়ে করবা বুড়ো আমি বুঝো বুড়ো বুড়ো নাও তো কি হারামজাদা আমার বুড়ি গেছে আমার তাগত দেখলে হারাম তুমি আমার সঙ্গে লড়বা তবে রে বুড়ো থাক বুড়ি পড়ে আমি আজ মানে পুষ্পকে বিয়ে করবো কেমন দিলাম কেমন দিলাম শালা আমার সঙ্গে লড়তে এসেছে ধরলাম তলায় পড়লাম এ যা রোদ উপর পড়লে আমি শুকিয়ে যেতাম না শালোকে এমন মারি মেরি ও মা গো এই যাও শালা অ জায়গায় লেটিয়ে দিয়েছো তো ওরে আমার সব ফুলিয়ে গেল রে শুয়োরের বাচ্চা এ শালা গাওয়ানা বলছি আমি আজ কুমারী পুষ্পকে বিয়ে করবো আমি আজ কুমারী পুষ্পকে বিয়ে করবো শালা পুষ্পলাল বেটা হাগো তোমরা দেখে মজা দেখছো না না এটা ধরে মারছে তুমি মজা দেখছো শালা দাঁড়া একবার রাজকুমারীকে বিয়ে করি তারপর তোর ব্যবস্থা আমি করব এই দুনিয়া থেকে তুই না তাড়িয়ে দিতে পারি আমার নাম বয়স নয় যাই ও মা গো শালো ধৈর্য ফেলে আমাকে তুলে দিল ওরে তোর মাথায় বাজ বসবে তোকে সাপে খাবে তোর মায়ের অকালে ছেলে হবে তোর শাশুড়ির দুধ এমনি পড়বে ওরে শালা তোর শাশুড়ির দুধ ঝুলিয়ে যাবে লোকে বাদুরের মতো চুষে খাবে অভিশাপ আমার লাগবেই রে উফ কাকার গান শুনে কালকে পুরো তরুণ দাস 20 টাকা উপহার দিল তরুণ দাস ঠিকই দিয়েছে কিন্তু 20 টাকায় কি হবে হাফ বোতলের দামও হইল না
তরুণ দাস, ও শাশুড়ির মাথায় বেরুই ঘাস। তরুণ দাস এই তো রাজকুমারী পুষ্পমালা সংবাসভা। আমি চুপ করে পুষ্পালি কুকুর মাথা ভরে দেবো। চুপ করে শালাকে যদি একবার পেতাম। না কে গো? তুই এখানে কি করছিস? আমি তো স্বয়ংবর সবাই। আমি তো রাজকুমারী পুষ্পমালাকে আমি বিয়ে করবো। তোর বাবা বিয়ে করছে নাকি মনে আছে? আমার বাবা বিয়ে না করলে তুমি হলাম কি করে? ওইটাই তোমার সন্দেহ হচ্ছে যে তোর বাবা বিয়ে না, তুই শালা হলি কি করে? হলাম কি করে? আমার মনে হয় তুই শালা ইঞ্জেকশনের বাচ্চা। আজ্ঞাবানা বলছি, আজ্ঞাবানা বলছি। রাজকুমারী আমাকে বিয়ে মালা দেবে না, তোকে দেবে? আমাকে দেবে। চুপ শালা। আমার না 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 না। তোর কি নাম? আমার নাম হচ্ছে অটল। কি নাম? আমার নাম হচ্ছে অটল। শালা পটল বলছে না পাঁটা বলছে, কিছু বোঝা নেই। শালা তোর পটল ফাটিয়ে দেবে। আজ্ঞাবানা বলছি। রাজকুমারী আসছে না কেন? রাজকুমারীকে গুলি তুলতে গিয়েছে। রাজকুমারী বাদ দিতে নাকি গুগলি তুলবে? এই শালো কত বড় পাঁটা বলতে। রে রাজকুমারী ফুল তুলবে, রাজকুমারী গুগলি তুলছে। আর আমার দাদা রাজকুমারী, হ্যাঁ রাজকুমারী। রাজকুমারী কে বলছি? রাজকুমারী কুমকুম। আমি হলাম যুবরাজ পুত্র। আমাকে মালা দিয়ে দাও। কি তুমি যুবরাজ পুত্র? ধর্মরাজ পুত্র। হ্যাঁ, রাজকুমারী পুষ্প ও বলছে যুবরাজ খানছ। ও না না না, আমি কি জিজ্ঞাসা করতো? তুই বকি ওর নাম হচ্ছে কান্তং। শালা তোর মায়ের লণ্ঠন। আমি জানি না এ মালাকা আমার গলে পড়াবো কা মন ভরাবো। মালা পরাবার আগে আমি তো সেজে লবু। আমি জানি না এ মালাকার গলে পড়াবো কার মন ভরাবো। আমি জানি না এ মালাকার গলে পড়াবো কার মন ভরাবো। আমি জানি না মালাটা গলে পড়াবো মন ভরাবো। কি সুন্দর সব যুবরাজ রাজকুমার রাজা এসে বসে আছে। আমি তো বড় দ্বিধায় পড়ে গেলাম কার গলায় মালা পরাবো। কিন্তু ওই পরদেশি সে তো বলেছিল এখানে আসবে। ও গভীর দেশি
তোর বাবা কোনে বিয়ে করছে? খু করে এটা কি হলো? এটা কি হলো? এটা কিরম হইল? কি হলো? এটা কিরম হইল? আমাকে বিয়ে করেছে, বিয়ে মালা দিয়েছে। কি হলো? মজা মারলো ফজা ভাই, খুড়ো ভাই পর ঘুম কামাই। এটা কি হলো? এটা শিকারি। আমরা করতাল করবো। রাজকুমারী, আমাকে চেনো? কে আপনি? আমি ধর্মরাজ পুত্র। আমার নাম কাঞ্চন। তাই নাকি? হ্যাঁ, আমার নাম যুবরাজ কাঞ্চন। আমি তুই শালাকে আমি কি শালা তোরলা? আমি কে? আমি কত সুন্দর দেখি। যুবরাজ কাঞ্চন কি রাম দেখতে? হ্যাঁ, কি রাম দেখতে? কে ভালো? ওকে আমার চেহারা কেমন খারাপ? ওকে কেমন দেখতে? হ্যাঁ, ওকে কেমন দেখতে লাগছে জানো? আরে বলে দাও ওই শালাকে। একবারে ওকে কেমন দেখতে লাগছে? ওকে মনে হচ্ছে একেবারে বুড়ো হনু। খুড়ো রাজকুমারী, বলো। রাজকুমারী বলো, তোমাকে কেমন দেখতে লাগছে? তোমাকে কেমন দেখতে লাগছে জানো? তোমাকে মনে হচ্ছে একেবারে চিলি বান্দর। আমি বানর। এই মানুষ ছিল মনে মানুষের রূপে, হারামজাদা বান্দর। বান্দর বলতে সব আনন্দ। আমি বানর। বানর মানে তোকে অপমান করলো, আমাকে হনু বলে অপমান করলো। আমি এত বড় অপমান আমরা সহ্য করবো না। আমরা হরতাল করব, করতাল করব। হরতাল্লা বিদ্রোহ করব। এক্ষুনি মহারাজের কাছে যাব, গিয়ে আমরা বলবো মহারাজকে আমরা রাজা বলে মানছি না, মানবো না। মানছি না, মানবো না। এমনকি মহারাজাকে আমাদের জমিতে ঘোড়ার ঘাস কাটতে দেবো না, দিচ্ছি না, দেবো না। বিষ্ণু রাজাকে আমরা রাজা বলে মানছি না, মানবো না। মানছি না, মানবো না। মানছি না, মানবো না। রাজকন্যা পুষ্পমালা, ওরা সত্যি তোমার পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। এক কাজ করো পুষ্পমালা, ওরা তো জানতে চাইলো না আমি কে। বলো কুমার। কিন্তু তুমি তো নিশ্চয়ই জানো যে যুবরাজ কাঞ্চন আমি। চলো রাজকন্যা, সকলের সাক্ষাতে দাঁড়িয়ে কথা দিলাম তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে যদি প্রয়োজন হয় হাসি মুখে নিজের জীবন নেবো, তবু তোমার চোখের জল আমি কখনোই ঝরতে দেবো না। তাই চলো ভাই কুমার, কাঞ্চন। চলো। চলো, তুমি তোমার স্ত্রীকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে চলো। সাত দিন অতিবাহিত হতে চলল, আমার পুত্র এখনো পর্যন্ত শিকার থেকে ফিরে এলো না। তবে কি আমার পুত্রের কোনো বিপদ? নাও মহারাজ না, আমরা নির্বিঘ্নে ফিরে এসেছি রাজপ্রাসাদে। জ্যেষ্ঠ পুত্র কোথায়? আমি এই মুহূর্তে তাকে পাঠিয়ে দিচ্ছি। বেশ, তাকে রাজ প্রাসাদে পাঠিয়ে দাও। আমার পুত্রকে আমি একবার দেখতে চাই। এ কি মহারাজ, আপনি এত চিন্তা করছেন কেন? চিন্তা? আপনার পুত্র যখন গেছে শিকার করতে, সে নিশ্চয়ই ফিরে আসবে রাজপ্রাসাদে। ঠিকই বলেছো। আমি শুভ সংবাদ আমি পেয়ে গেছি। আমার অভিভাবকের পিতা এসো, এসেছি। এসো, প্রণাম করো, ইনি আমার জন্মদাতা। দাও পিতা, একই কাঞ্চন, গভীর বনানীর মাঝে শিকারে গিয়ে এ তুমি কি করেছো? তোমার গলে ফুলের মালাম আর এই অপরিচিতা নারী, একে তো আমরা চিনতে পারলাম না। তাহলে শুনুন পিতা, গভীর বনের মধ্যে বড় বিপদে পড়েছিলাম পিপাসার জন্য। আমি ওই নারী জলদান করেছে আমাকে, শুধু তাই নয়
ওর পিতা ওর জন্য স্বয়ংবর সভার আয়োজন করেছিল। ও হচ্ছে বিষ্ণু রাজার একমাত্র কন্যা পুষ্পমালা। স্বয়ংবর সভায় গিয়ে সকলের সাক্ষাতে ও আমাকে বরমালা দিয়েছে, আমি ওকে স্ত্রীর মর্যাদা দিয়ে ধর্ম জানিয়ে দিয়েছি। বাহ বাহ, তুমি যোগ্যপুত্রের কাজ করেছো পিতা, ওই বনানীর মাঝে তোমাকে জল না দিলে হয়তো তুমি তোমার প্রাণটা ফিরে পেতে না। তার পিতার স্বয়ংবর সভায় গিয়ে তোমার মাথা উঁচু করে তার হাতের গাঁথা মালা তুমি তোমার গলে পড়ে তুমি তাকে বিবাহ করে নিয়ে এসেছো। রানী শিবানী, যাও, আর দেরি নয়। আমার পুত্র যখন বিবাহ করে নিয়ে এসেছে, বরণ ডালা নিয়ে এসে আমাদের পুত্রবধূকে তুমি বরণ করে নাও। মহারাজ, হ্যাঁ আপনার পুত্রবধূকে আমাকে বরণ করে রাজ অন্তঃপুরে নিয়ে যেতে হবে। হ্যাঁ। শুনুন মহারাজ, রাজ অন্তঃপুরে অনেক দাস দাসী আছে, তাদেরকে আপনি আদেশ করুন, তারা আপনার পুত্রবধূকে বরণ ডালা সাজিয়ে নিয়ে এসে বরণ করে নিয়ে যাবে। রানী শিবানী, তুমি পারবে না তাই না? বেশ, অনেক দাস দাসী আছে, তাদেরকে দিয়ে আমি আমার পুত্রবধূকে আমি রাজপ্রাসাদে নিয়ে যাব। তুমি বড় ক্লান্ত, যাও, তুমি বিশ্রাম করো, আমি তোমার সবকিছুর ব্যবস্থা করে দিচ্ছি। বেশ মহারাজ, আপনি যখন সবার সামনে আমাকে আদেশ করেছেন, আপনার পুত্রবধূকে আমি বরণ করে নিয়ে যাব। এসো এসো বধূমাতা, তোমাকে আমি বরণ করে নিয়ে যাব, কিন্তু বরণ ডালা নয়, বিশ্বের বরণ ডালা সাজিয়ে তোমাকে রাজ অন্তঃপুরে আমি বরণ করে নিয়ে যাব। বেশ, আমি আসি পুত্র। অভিমান করেছেন, তার অভিমানটা ভাইয়ে দিচ্ছে। দাস দাসীদিকে নিয়ে এসে আমি তোমাকে বরণ করে অন্তঃপুরে। কি করে রাজ করলা? দেখলে তোমার মাথা ব্যথা কত ভালো, সহজেই তোমাকে পুত্রবধূর স্বীকৃতি দিয়েছে। কিন্তু কুমার, তোমার মাতার কথা যেন কিরকম কিরকম লাগলো। ও, তাই বুঝে তুমি অভিমান করেছো? তাহলে বলি শোনো রাজকন্যা, ওটা আমার নিজের মা নয়। ছেলেবেলায় নিজের মাকে আমি হারিয়েছি। যাকে দেখছো এ আমার সৎ মা। তবে হ্যাঁ, কুমার, সৎ মা মানে ভালো মা। আচ্ছা কুমার, একটা কথা বলবো? হুম, এই যে তুমি আমায় বিবাহ করে নিয়ে এসেছো রাজপ্রাসাদে, আচ্ছা বলো তো কুমার, আমাকে কোনোদিন ভুল বুঝে ভুল করে দূরে সরিয়ে রাখবে না তো? তাই কি হয় রাজকন্যা, তুমি যে আমার জীবনের সাথী, আমার হৃদয়ের স্পন্দন। চলো, আজ তোমার আমার মধুর মিলনের রাত ফুলসজ্জা, আমি তোমাকে সঙ্গে করে ফুলসজ্জার ঘরে নিয়ে যাব। চলো কুমার, চলো। ও রূপনগরে রাজকন্যা, এসো আমার কাছে, আমি তোমার লয়ে যাব। কোথায় জানো? ফুল সজ্জার ঘরে। রূপনগরে রাজকন্যা, এসো আমার কাছে, রূপনগরে রাজকন্যা, এসো আমার কাছে। লাজে মুখ নত করে দূরে চলে থাকো, বলো তুমি ও গো প্রিয়া, ভালোবাসো রাখো। লাজে মুখ নত করে দূরে চলে থাকো, বলো তুমি ও গো প্রিয়া, ভালোবাসো রাখো। স্বপ্নের ঘর বাঁধবো মোরা, স্বপ্নের ঘর বাঁধবো মোরা, এই ভুবনের মাঝে। রূপনগরে রাজকন্যা, এসো আমার কাছে, রূপনগরে রাজকন্যা, এসো আমার কাছে। আমি তোমায় লয়ে যাব, আমি তোমায় লয়ে যাব ফুল সজ্জার ঘরে।
নগরে রাজ করিয়া এসো আমার কাছে নগরে রাজ করিয়া এসো আমার কাছে ও তাই তো রাজ সিংহাসনে কাঞ্চনকে বসাবে মহারাজ, কিন্তু কেমন করে আমার পুত্র অমলকে রাজ সিংহাসনে উপবেশন করাবো? না না, আমি তা কিছুতেই হতে দেবো না, কেমন করে রাজ সিংহাসন আমি আয়ত্ত করবো? না না, আমার যেমন করে হোক সেনাপতির কাছ থেকে একটি পরামর্শ নিতে হবে। আপনি আবার দেখেছেন মহারানী? আমি একটা তোমাকে কথা বলছিলাম, যদি আমার কথা মতন শোনো তাহলে পরে এই রাজ্যের অর্ধেক পাবে। আর শুধু তাই নয়, কোষাগারে যত সম্পত্তি সবকিছু পাবে। মহারানী হ্যাঁ, এমন কি কাজ করতে হবে যে আমাকে রাজ্যের অর্ধেক দান করবেন আর কোষাগার থেকে অর্ধেক কোষাগার আমাকে দান করবেন? শুধু তাই নয়, আমার কথা মতন কাজ করলে এমনকি রানী শিবানীকেও তুমি পাবে। রানী শিবানী? হ্যাঁ সেনাপতি চন্দ্রসেন। না, এ আকাশ কুসুম কল্পনা। কারণ আপনাকে বিবাহ করেছে আমাদের ধর্মরাজ্যের রাজা। আপনি একথা বলেন না মহারানী, একথা বলেন না। কেন সেনাপতি? কিন্তু আমার কথা মতন যদি তুমি কাজ করো সব কিছু পাবে, এতে তোমার আপত্তি কিসের? একদিকে রাজ সিংহাসন, আর একদিকে রানী শিবানীর রূপ লাবণ্য ভরা যৌবন, আর একদিকে রাজকোষাগার। বেশ, তাই হবে রানী শিবানী, বলো আমায় কি কাজ করতে হবে? শুধু কাজ নয়, আমি চাই ওই ধর্মরাজ্যে রাজ সিংহাসন করায়ত্ত করতে, কিন্তু নিচে প্রভাত হলে যুবরাজ কাঞ্চনকে মাঘী পূর্ণিমায় উপবেশন করাবে আমাদের মহারাজ। তাই যেমন করে হোক ওই রাজ সিংহাসন আমাদের কেড়ে নিতে হবে। ওর জন্য কোনো চিন্তা নেই। আমি সেনাপতি চন্দ্রসেন সপ্তাহ অন্তর একদিন করে শিকার করতে যায় যুবরাজ কাঞ্চন। নিশিত রাতের অন্ধকারে শয়ন কক্ষ থেকে চিৎকার করে ডাকবে, কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও। তাহলে তাই হবে সেনাপতি, তুমি জামাকে বললে সেই অনুযায়ী আমি কাজ করব। দেখি এবি মহারাজ কেমন করে রাজ সিংহাসন করায়ত্ত করে রাখে। চলো চন্দ্রসেন, এই নিশ্চিত রাতে আমি ওই যুবরাজ কাঞ্চনকে আমার কাছে ডেকে নিয়ে আসবো। বেশ, তাই চলুন মহারানী। রানী শিবানী, একদিকে রানী রূপ লাবণ্য ভরা যৌবন, আর একদিকে ধর্মরাজ্যের সিংহাসন। বেশ, আমি কাঁটা দিয়ে এই কাঁটা তুলবো। রানী শিবানী, পথের কাঁটা যুবরাজ কাঞ্চনকে সরিয়ে দিয়ে আমি বসবো রাজ সিংহাসনে। প্রতিনিয়ত মায়ের পুজো করি, তাই তো আজও এসেছি পুজো দিতে। যতক্ষণ না পর্যন্ত পুজো সমাপন করব, ততক্ষণ পর্যন্ত আমি জলস্পর্শ করব না। ও প্রাণ প্রিয়ে কোথায় যাচ্ছ প্রিয়ে ফুলে ডালা লোয়ে হাতে শিখ এসে প্রিয়ে খেতে দাও শিখ এসে প্রিয়ে খেতে দাও
শীঘ্র এসে পিয়ে খেতে দাও মোরে। খোদাই কাতর হয়েছি আমি গো, ও প্রিয় তাই বলি তোমারে। শীঘ্র এসে পিয়ে খেতে দাও মোরে। আমি মায়ের পুজোর আয়োজন করেছি, আর এই অবেলায় তুমি আমার কাছে খাবার চেয়েছো? হ্যাঁ রাজকন্যা। না স্বামী না, আমি তোমাকে খাবার দিতে পারবো না। যতক্ষণ পর্যন্ত মায়ের পুজো সমাপন করি ততক্ষণ পর্যন্ত আমি তোমায় খাবার দিতে পারবো না। দাঁড়াও এই রাজকন্যা। অবেলায় তুমি যদি আমার কাছে খাবার চাও আর মায়ের পুজো যদি আমি সমাপন না করি তাহলে যে আমাদের অমঙ্গল হবে। না রাজকন্যা, অমঙ্গল আমি চাই না, শুধু জানতে চাই তোমার দুই চোখে জল কেন, কি হয়েছে তোমার? আমার দু চোখে জল ও কিছু নয়, এই এমনি, ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। বেশ, তাহলে চলো একই সঙ্গে মায়ের পূজার মন্দিরে বসি। হ্যাঁ কুমার, এসো। আগে মায়ের পুজো সমাপন করবো, তারপর আমি তোমায় আহার দেব। চলো। এবার কি দেখছি রাজকন্যার দুই চোখে জল, ছলো ছলো নয়নে সে গেল পূজার মন্দিরে। তাহলে কি আমাদের রাজ্যের কেউ কোনো কথা বলেছে? না না, যদি সত্যি আমার পুষ্পমালার মনেকে ব্যথা দিয়ে থাকে, সকলে ক্ষমা করলেও যুবরাজ কাঞ্চন তাকে ক্ষমা করবে। এই নিচে তো রাত্রে, না না ওই তো অদূরে দেখা যায় যুবরাজ কাঞ্চন চলে যাচ্ছে। না না, এই সুযোগেই আমাকে চিৎকার করতে হবে। আহ! আহ! কে আছে বাঁচাও! আহ! আহ! মা, যন্ত্রণা! মা, মা, কি হয়েছে মা? করতে পারছি না। বলো, আমার মা। আমার শ্রুতি হয়েছে। মা। আমি যে সহ্য করতে পারছি না কাঞ্চন। মা। অসহ্য যন্ত্রণা করছে, আমি সহ্য করতে পারছি কোনো না। ভয় নেই মা, আমি তোমার সন্তান, আমি আছি। আমি এক্ষুনি কবিরাজকে দেখে সমস্ত কিছু ভালো করে। না না যুবরাজ কাঞ্চন, ওই ওই রাজবৈদ্যকে তোমায় ডাকতে হবে না। আমি যদি বলি আমার শিরোপ্রিয়া ভালো হয়ে যাবে, যুবরাজ কাঞ্চন তুমি যদি থাকো তাহলে আমার শিরোপ্রিয়া ভালো হয়ে যাবে। আমি যে তোমার সন্তান, তোমার কাছে আছি মা। তুমি আছো কাছে? হ্যাঁ, মা। যুবরাজ কাঞ্চন তুমি কোথাও যাবে না। আহ! কে বাঁচাও! বাঁচাও! আহ! বাঁচাও! কাঞ্চন, এ আমি কি দেখলাম কাঞ্চন? কি দেখেছো? তোমার মায়ের শয়নকক্ষে প্রবেশ করে তুমি তোমার মাকে ধরে বেইজ্জতি করতে যাচ্ছ। সাবধান চন্দ্র সেন, তোমাকে আমি বড় ভালোবাসতাম। যুবরাজ আর কাঞ্চন। তুমি এত বড় মিথ্যা খবর দিচ্ছ আমাকে। মিথ্যা? এই মুহূর্তে তোমার শীতটা আমি মাটিতে লুটিয়ে। কাঞ্চন! বলো মা, বলো, ওই শয়তান যা বলছে মিথ্যা কথা, বলো মা একটিবার। না যুবরাজ কাঞ্চন, হ্যাঁ? সেনাপতি চন্দ্রসেন যা বলছে সম্পূর্ণ সত্য। বারে, ছি, লজ্জা হলো না, লজ্জা হলো না? তোমার এই পাপ মুখখানা দেখতে আমার ঘৃণা হয়। তুমি একটা লম্পট, তুমি একটা চরিত্র। সেনাপতি তুমি যা রাজসভায়, আমিও যাচ্ছি তোমার পশ্চাতে পশ্চাতে। মা। যাও, তুমি গিয়ে আমার জন্য অপেক্ষা করবে। মা। এই মুহূর্তে আমি যাব যুবরাজ কাঞ্চন। তুমি যা মায়ের প্রতি দুর্ব্যবহার করেছো এর বিচার আমি চাইব উচ্চ কণ্ঠে মহারাজের কাছে। মা। নাই দণ্ড হাতে নিয়ে ওই মহারাজকে বিচার করতে হবে। না মা, না, তোমার কথা বলো না মা। তোমার এই পাপ কথা শুনলে পরে আকাশটা ভেঙে মাটির পৃথিবীতে পড়বে। তোমার এই পাপ কথা শুনলে ধরণী ফেলে চৌচির হয়ে যাবে। তোমার এই পাপ কথা এই সমাজের কোন যুবক ছেলে শুনলে কোন সন্তান তার মাকে মা বলে ডাকবে না। মা হয়ে সন্তানের মাথায় মৃত্যু অপবাদ চাপিয়ে দিও। শোনো যুবরাজ কাঞ্চন, সবাই তোমাকে ক্ষমা করলো, আমি তোমাকে ক্ষমা করব না। এই মুহূর্তে দূর হয়ে যাও। তুমি যে অপরাধ করেছো, তুমি যে পাপ করেছো, তোমার শাস্তি আমি পাই। কাঞ্চন,
এই পাপ মুখখানা নিয়ে তোমার স্ত্রী পুষ্পর সঙ্গে সাক্ষাৎ করবে কেমন করে? এই ঘৃণা লজ্জার বোঝা মাথায় নিয়ে তুমি রাতের অন্ধকারে পালিয়ে যাও। এ কি হলো আমার? মা আমার মাথায় মিথ্যা কলঙ্কের বোঝা চাপিয়ে দিল, হ্যাঁ, কিন্তু কেন যে দিল আমি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছ? আমার পিতা চাই আগামীকাল আমাকে সিংহাসনে বসিয়ে রাজা বলে ঘোষণা করবে। হ্যাঁ, হ্যাঁ, তাই মা আমার চাই না যে আমি রাজা হই। বেশ, তবে তাই হোক জননী, তাই হোক। তুমি আমার পিতার কাছে বিচার তুলে ধরো। আমার পিতা আমাকে রাজ্য থেকে নির্বাসিত করুক, আমি রাজ্য ছেড়ে চলে যাব, সে ভালো। তবু যাকে মা বলে রেখেছি সেই মাকে কাঁদিয়ে আমি সিংহাসনে বসতে চাই না। কাঞ্চন, তোমাকে তোমাকে আমি নিজে হাতে খাতে করে তুলে দেওয়া করাবো। আর তাও যদি না পারে আমি তোকে পথে ধুলোয় মিশিয়ে হবো। একদিকে রানী সমানে আর একদিকে রাজ সিংহাসন। আমি চাই রাজা হতে। এ কি অমঙ্গলের ছায়া! ভোরের বেলায় কাল ভৈরবীটা ডাকছে না, তবে কি আমার রাজ্যের মধ্যে কোনো অমঙ্গলের ছায়া নেমে আসছে? না না না, এই যে অশুভ সংকেত আমি দেখতে পাচ্ছি, তবে এই অশুভ সংকেত কি আমাকে সরিয়ে দিতে হবে। মহারাজ, আপনি বিচার করুন মহারাজ, রানী শিবানী। আপনি বিচার করুন। কিসের বিচার? শুনুন মহারাজ, আজ আমি উন্মত্ত পাগলের মতন আপনার কাছে ছুটে এসেছি, আপনি বিচার করুন। আজ আমার প্রতি অবিচার হয়েছে, অন্যায় হয়েছে, আর সেই বিচার আপনাকেই করতে হবে মহারাজ। এই আমার রাজ প্রাসাদে তোমার প্রতি অন্যায় অবিচার কে করেছে রানী শিবানী? আপনি জানতে চান মহারাজ? হ্যাঁ, আমি জানতে তবে চাই। শুনুন, আমি নিশত রাত্রে আমার শয়ন কক্ষে আমি নিদ্রা যাচ্ছিলাম, ওই সেই সুযোগে যুবরাজ কাঞ্চন প্রবেশ করে আমার সতীত্ব নাশ করার জন্য অত্যন্ত না! হয়েছিল। না রানী, এই কথা তুমি তোমার মুখ দিয়ে উচ্চারণ করো না। এই কথা তোমার মুখ দিয়ে যদি উচ্চারণ করো, তাহলে কোনো সন্তান তাকে মা বলে ডাকবে না। মা মায়ের সন্তানের মধুর সম্পর্কটা শেষ হয়ে যাবে। এ তোমার ভুল ধারণা, ভুল না ধারণা। মহারাজ, ভুল ধারণা নয়, আমি যা বলছি সম্পূর্ণ সত্য। এর প্রমাণ আপনি চান মহারাজ? প্রমাণ তো আমি অবশ্যই চাই। প্রমাণবিহীন আমি বিচার করি না, তার উপযুক্ত প্রমাণ তোমাকে দিতে হবে। বলো, তোমার কাছে উপযুক্ত প্রমাণ কি আছে? আছে, আমাদেরই রাজপ্রাসাদের দাসী জবা আছে, তাকে আপনি স্মরণ করুন, সেই সত্য কথা বলবে। কে আছিস? জবাকে পাঠিয়ে দে। মহারাজ, জবা? রানীমা যেটা বলেছে যে সত্য মহারাজ। রানীমা যে কথা বললো হ্যাঁ সত্যি সে কথা মহারাজ। সত্য? হ্যাঁ যুবরাজ কাঞ্চন তার মায়ের কাছে প্রেম নিবেদন হ্যাঁ, করতে মহারাজ। গিয়েছিল। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও রাজ প্রাসাদ থেকে। তোমরা প্রত্যেকে ষড়যন্ত্র করেছো, তোমরা চক্রান্তে জাল বিস্তার করেছো যাতে আমার সন্তান আমার কাছ থেকে অনেক দূরে চলে যায়। আমি পুত্র হয়ে আমার পুত্রকে আমি পিতা হয়ে কখনো আমি দূরে সারিয়ে দিতে পারবো না। এরপরেও আপনি প্রমাণ চান মহারাজ? এরপরে তোমার কাছে আরো প্রমাণ হ্যাঁ আছে। মহারাজ, প্রমাণ আছে, তারা নিজের চোখে দেখেছে। তবে শুনুন মহারাজ, ওই সেনাপতি চন্দ্র সেনকে আপনি স্মরণ করুন। সেনাপতি চন্দ্র সেন, তুমি আমার স্বয়ং কক্ষে এসো। মহারাজ, সেনাপতি চন্দ্র সেন, আপনি আমায় স্মরণ করলেন কেন মহারাজ? আমি তোমায় স্মরণ করেছি জানো, আজ আমি বড় বিপদগ্রস্ত। বিপদ? হ্যাঁ, আপনি রাজা, আপনার আবার কিসের বিপদ? আজ রাজা যে অক্ষম হয়ে গেছে, তাই তোমার মুখের কথার উপরে নির্ভর করছে আমার জ্যেষ্ঠ পুত্রর বেঁচে থাকা বা মরে যাওয়ার একটা। মহারাজ, সে কি মহারাজ? বলো তো। এমন কি কথা আমার বলো মুখ দিয়ে তো। বলতে হবে? বলুন বলুন মহারাজ। বলো তো পুত্র, আমার জ্যেষ্ঠ পুত্র রানী শিবানীর স্বয়ং কক্ষে সে কি প্রেম নিবেদন করতে গিয়েছিল? মহারাজ,
এই কথা আমি অস্বীকার করতে পারি না মহারাজ। ছোট্টবেলা থেকে আপনি আমাকে এই পথ থেকে কুড়িয়ে এনে পুত্রের স্নেহে মানুষ করেছেন। আর যদি এ কথা অস্বীকার করি, আকাশের বস্ত্রখানা আমার মাথায় ভেঙে পড়বে। রানী শিবানী যে কথা বলছে সে কথা সম্পূর্ণ সত্য। চন্দ্রসেন, মহারাজ, তুমিও বলছো সত্য? হ্যাঁ মহারাজ, হ্যাঁ। না না না, তোমরা প্রত্যেকে চক্রান্তে জাল এঁটেছো। মহারাজ! যাতে আমার এই রাজপ্রাসাদে প্রত্যেকটা সম্পর্ক চালা হয়ে যায়, খাদ হয়ে যায়, ভেঙে যায়, টুকরো হয়ে যায়। বেরিয়ে যাও, চলে যাও আমার সম্মুখ থেকে। আমি তোমার মুখ্য দর্শন করতে যাচ্ছি। যাবার সময় একটা কথা বলে যায় মহারাজ, আপনার নিজের পুত্রের যদি বিচার না করেন তাহলে আপনার ধর্মরাজ্যের রাজপ্রাসাদে জ্বলবে একটা বিদ্রোহের আগুন। রানী শিবানী, প্রত্যেকে এসে তো একই কথাই বললো, যে অপরাধী আমি তার মুখ থেকে শুনতে চাই বা জানতে চাই। কে আছিস এই রাজপ্রাসাদে? যুবরাজ কাঞ্চনকে পাঠিয়ে দে। আমি দেখেছেন পিতা? আমি তোমায় ডেকেছি পুত্র। এলে থলে কেশ, মলিন বেশ, ওটো চো, চোখে তোমার জল ঝরছে। ওটো চো। বলো তো পুত্র, তুমি তোমার মায়ের শয়ন কক্ষে তুমি কি প্রেম নিবেদন করতে পিতা, গিয়েছিলে? জীবনে মিথ্যা কথা বলিনি, আর আজও বলবো না। গত ঋষিতে আমি একবার মায়ের কক্ষে গিয়েছিলাম পিতা। যুবরাজ, হ্যাঁ পিতা, আমি মায়ের কক্ষে গিয়েছিলাম পিতা। কেন গিয়েছিলে? কিসের জন্য গিয়েছিলে? সে কথা বলতে পারবে না? বাহ 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 বাহ, অতি চমৎকার। রানী শিবানী, আমার পুত্র যখন স্বীকার করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। না মহারাজ! আপনার জ্যেষ্ঠ পুত্র যে অন্যায় করেছে তার অন্যায়ের কোনোদিনই ক্ষমা হবে না। আর যদি তৃতীয় ব্যক্তি প্রজাবাসীরা যদি অন্যায় করত তাহলে কি আপনি ক্ষমা করতে পারতেন মহারাজ? কিন্তু আমার পুত্রের বিচার করতে আমি যে অক্ষম। বাহ, চমৎকার মহারাজ! আর নিজের পুত্র অন্যায় করেছে বলে ওর জন্য বিচার করতে আপনি অক্ষম। বেশ মহারাজ, যে বিচার আপনি করতে পারবেন না সেই বিচারের দায়িত্ব আপনি আমার মতো অর্পণ করুন। বাহ, অতি আমি প্রস্তাব। বাহ হয়ে যুবরাজ কাঞ্চনের বিচার আমি আমি করব। স্বীকার করে নিলাম। এই মুহূর্তে আমার পিতার রাজ সিংহাসন আমি তোমাকেই অর্পণ করলাম। যাও, তোমার জ্যেষ্ঠ পুত্র কাঞ্চনের তুমি বিচার করো। বেশ। শুনুন মহারাজ, যুবরাজ কাঞ্চন। যুবরাজ কাঞ্চনের বিচার আমি করব। আর তার আগে আপনাকে একটা কথা আমি স্মরণ করে দেই। বলো। যুবরাজ কাঞ্চনের বিচার যখন আমি করব, আপনি কোনো প্রতিবাদ করবেন না। রাষ্ট্রপুত্রের সময় আপনি দণ্ডায়মান থাকবেন। আমি তোমাকে কথা দিলাম, আমি কাঠের পুতুলের ন্যায় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বিচার দেখবো, আমি প্রতিবাদ করব না। শোনো যুবরাজ কাঞ্চন, তুমি যা মায়ের প্রতি অন্যায় বিচার করেছো, যে শাস্তি তুমি পাবার উপযুক্ত সেই শাস্তি তুমি পাবে। কে আছিস? ঘাতককে আমার কাছে পাঠিয়ে দে। ঘাতক? মা, মা গো মা, যদি শাস্তি দিতে হয় এই পেশাতে তুমি আমাকে হত্যা করো। ওই ঘাতক ডেকে আমাকে তুমি ঘাতকের হাতে তুলে দিও না জননী। ঘাতকের হাতে তুলে দিয়ে আমাকে মৃত্যুর মুখে এগিয়ে দিও না জননী। শোনো কাঞ্চন, তোমার মুখ দর্শন আমি করতে চাই না। ওর জন্য ঘাতকের হাতে তোমায় তুলে দেব। এই মুহূর্তে ঘাতক নিয়ে গেলে দক্ষিণ মশলে তোমার চিরচ্ছেদ করে তাজা রক্ত নিয়ে আসবে আমার কাছে। আমায় তাজা স্মরণ রক্ত নিয়ে করছে রানীমা। ওরে ঘাতক, বন্দুক কর আমার হাতে লৌহ জিনিস পরিয়ে দিয়ে নিয়ে চল। আমার পুষ্পমালা যদি জানতে পারে তাহলে মনুষ্য মেরে ব্যথা পাবে। তাই আমার পুষ্পমালা এ কথা শোনার আগে তুই আমাকে নিয়ে চল ঘাতক। আমাকে নিয়ে চল, বদ্ধভূমিতে আমাকে হত্যা করবি, নিয়ে চল। আমি অপরাধ, কিন্তু পাই নাই। রাজা আর রানীমায়ের আদেশ আমাকে যে পালন করতেই হবে। চল ঘাতক, চল। এই মুহূর্তে চলো। যাও ঘাতক, এই মুহূর্তে টানতে টানতে নিয়ে যাও। মা গো, ছেলেবেলায় নিজের মাকে হারিয়েছিলাম।
মা বলে তোমাকেই জেনেছিলাম। তাই মা, তুমি আমাকে মৃত্যুর মুখে এগিয়ে দিলে। এই পৃথিবীর বুকে হয়তো বাঁচার অধিকার আর আমার নেই। আমার পুষ্পমালা পূজার মন্দিরে সে মায়ের পূজা দিচ্ছে। আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি জননী, বিদায় নিয়ে চলে যাচ্ছি। স্বামী স্বামী, এ কি স্বামী, তোমার হাতে লোহার শৃঙ্খল। শুনতে চেও না পুষ্পমালা, স্বামী, শুনতে চেও না। শুধু একটিবার তুমি যাকে মায়ের জ্ঞানে রেখেছো তোমার সেই শাশুড়ি মাকে জিজ্ঞাসা করো। ও কি মা তা গো কোন দোষেতে দোষী করে মাতা দিতে ছেন সাজা। মাতা গো কোন দোষেতে দোষী করে মাতা দিতে ছেন সাজা। স্বামীর দোষে দোষী করে মাতা শাস্তি দিন মোরে। স্বামীর দোষে দোষী করে মাতা শাস্তি দিন মোরে। আমি হাতে ধরি বিনায় করি গো ও মাতা ধরি দুটি পায়ে। স্বামীর দোষে দোষী করে মাতা শাস্তি দাঁড়াও মা, যাওয়ার পূর্বে জানতে চাই একের অপরাধে কজনের শাস্তি হয়? কেন একের অপরাধে একজনের শাস্তি হয়? যদি তাই হয়, অপরাধ করেছি আমি, আমাকে শাস্তি দিয়েছো তুমি, আমার পুষ্পকে লাথি মারছো কেন? শোনো কাঞ্চন, আমার পথে যে বাধা দেবে তাকে এরকম করে শাস্তি উপভোগ করতে হবে।
ওঠো ওঠো প্রাণ প্রিয়ে উঠিয়া কথা বলো গো ও ওঠো 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 প্রিয়ে উঠে কথা বলো মনে করি উঠিতে না পাহাড়ি আমি গো ও মোলাম 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 স্বামী সৎ মায়ের পদা হাতে তাহলে শোনো পুষ্প, এখানে চোখের জল ফেলো না। যদি প্রয়োজন হয় তোমার চোখের জল মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে ফেলে বলো, ওগো ঠাকুর, এই পৃথিবীর বুকে কোন সন্তানকে মাতৃহারা করে যেন সৎ মায়ের কোলে তুলে দিও না, কোন সন্তানকে মা হারা করে যেন সৎ মায়ের এ আপনি কি করলেন এই মাতা? রাজ্যে তোমার ঠাঁই হবে না। আমি মাতা। তোমাকে আদেশ দিলাম, আজকের থেকে তুমি বনবাসে চলে যাবে। না না মাতা, না, এমন নিষ্ঠুর আদেশ আপনি করবেন না মাতা, এমন নিষ্ঠুর আদেশ আপনি করবেন না। ওটা আপনার সন্তান মাতা, আপনার সন্তান হয়ে নিজের সন্তানকে আপনি কেমন করে মৃত্যুদণ্ডের আদেশ দিতে পারলেন মাতা? তবে শুনুন মাতা, আমি যদি সত্যি সতী নারী হই, আমি নারী সত্যি স্বামী ভক্তি করে থাকি, তাহলে যেভাবে হোক যেমন করে হোক আমার স্বামীকে আমি ফিরিয়ে নিয়ে আসবো মাতা, আমার স্বামীকে আমি ফিরিয়ে কুসুম করবো না পুষ্পমালা। আমি ঘাতকের হাতে তুলে দিয়েছি, তার চিরচ্ছেদ করে তাজা রক্ত নিয়ে আসবে। সেই রক্ত আনার পরে দু পায়ে আমার আলতা পরিয়ে দেবে, তবে আমার আশা পূর্ণ হবে। এ কি অমর? তোমার আশা কি করে পূর্ণ হবে মা? আর আমি কোনোদিন পাঠশালায় যাবো না মা। কেন অমল? কেন বাবা? পাঠশালায় যেতে আমার লজ্জা লাগে মা। কিসের লজ্জা লাগে? সকল ছাত্র ছাত্রী এমনকি পূজাগণ আমায় দেখে কি বলে জানো? কি বলে বাবা? ছিছিলা যে মোরে যায় গো মাতা, কাঞ্চনকে করিবে রাজা আমি সৎ মায়ের ছেলে। ছিলা যে মোরে যাই গো মাতা, কাঞ্চনকে করিবে রাজা আমি সদমা এর ছেলে। আমি রাজা হব, রাজা পাব গো। ও মাতা এই বাসো রামনে, কাঞ্চনকে করিবে রাজা আমি সদমা এর ছেলে। ওই আমি রাজ্য পাবো, রাজা
কাঞ্চনকে করিবে রাজা আমি সদমায়ের ছেলে কাঞ্চনকে করিবে রাজা আমি সদমায়ের ছেলে। বলো আমি সদমায়ের ছেলে না না না, ওই কাঞ্চন আমার দাদার সদমায়ের ছেলে। তাহলে কেন প্রজাগণ আমায় থেকে উপহাস করবে বলো মা? আমি আর কোনোদিন, আমি যদি রাজা না হয় আমি কোনোদিন পাঠশালায় যাবো না মা। না বাবা, ও কথা বলতে নেই। আমার গর্ভজাত সন্তান তুই বাবা। আমি আজ থেকে প্রজাদের চাবুক মেরে বুঝিয়ে দেব যে উপহাস করা তার মর্ম ব্যথাটা কত। সত্যি না? হ্যাঁ বাবা, কাল বাবা তোকে আমি পাঠশালায় দিয়ে আসবো। আর সব থেকে জেনে রাখবি, আজ থেকে গর্ভজাতিনী মা হচ্ছে আমি। আমি তোকে গর্ভ ধারণ করেছি। আর রাজ সিংহাসনে যদি উপবেশন করে আমার পুত্র অমরই বসবে উপবেশন। তাই? হ্যাঁ বাবা, তাহলে এসো মা, আমরা পাঠশালায় ফিরবো। চল বাবা। যুবরাজ কাঞ্চন, এই হচ্ছে সেই মর্তভূমি। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। জানে ঘটনা মরতে পাকা হবে। মা আমাকে শাস্তি দিয়েছে এই মৃত্যুদণ্ড, তবু ঘাতক। মৃত্যুর পূর্বে তোকে একটা কথা বলবো। কি কথা? শিশুকালে মাতা হারা যুবরাজ, ও ঘাতক আমার কেহ নাই রে, ও মোর ঘাতক রে। শিশুকালে মাতা হারা ঘাতক আমার কেহ নাই রে, ও মোর ঘাতক রে। কোথায় আছো মা জননী, মাগো দেখে যাওয়া আমারে, ও মোর মাতা গো। শিশুকালে মাতা হারা ঘাতক আমার কেহ নাই রে, ও মোর ঘাতক রে। যুবরাজ কাঞ্চন, আমি তোমার কোনো কথা শুনতে জানে নারাজ। তুমি শুনবে না। নাও, সময় তোমার হয়ে গেছে, তুমি আমার হত্যা করো ঘাতক। এই হচ্ছে সেই মর্তভূমি। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। জয় মা শ্মশান কালে। জয় মা শ্মশান কালে। জয় মা শ্মশান কালে। তো রে কোন দোষেতে দুটি করে ঘাত করছো স্বামী রে। তো রে
তো মারছো স্বামী রে। ইয়া অপরাধ করেছে স্বামী গো, ও ঘাতক বলি যে তোমারে, স্বামীর দোষে দোষী করে ঘাতক শাস্তি দাও রে। না 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 বলবেন না, এই যে আমার রানী মায়ের আদেশ, আমাকে যে আমার আদেশ পালন করতেই হবে। ঘাতক, আজ তুমি আমার স্বামীকে এই বদ্ধভূমিতে নিয়ে এসেছো তাকে নিধন করার জন্য। হ্যাঁ, গো ঘাতক, বলো তো ঘাতক, তুমি যদি আমার পিতা হতে, আমি যদি তোমার মেয়ে হতাম, তাহলে কি তুমি পারতে তোমার নিজের মেয়ের এই সীমন্তের সিঁদুর মুছে দিতে? তুমি কি পারতে নিজের মেয়ের এই হাতের শাঙ্ক বলয় তুমি কি পারতে তোমার মেয়েকে বউ স্বপ্নের দেশে সাজাতে? বলো বলো পিতা, বলো। মারে আমি ঘাতক, কিছু পয়সার জন্য আমি এই অকর্ম করি। আর তুই আমাকে যখন পিতা বলে ডেকেছিস, বেটি যা যা, এই মুহূর্তে আমার যা করণীয় আমি করব। তো ওই যুবরাজ কাঞ্চনকে আমি আজ মুক্তি দিলাম। কিন্তু যাবো কোথায়? কোথায় যাবো ঘাতক? হ্যাঁ, এই রাজ্য ছেড়ে আবার পালিয়ে যাবো? এই রাজ পোশাক আর এই রাজ অলংকার, বাবা যুবরাজ কাঞ্চন, সমস্ত কিছু খুলে আমাকে দাও। কিন্তু সঙ্গে আমাদের কে যাবে ঘাতক? কেউ যাবে না, তোমার সঙ্গে যাবে শুধু তোমার দয়াল হরি। দয়াল বলে ও মন প্রাণ কান্দে রে হায়, কুল কলকে ভয় কি গো আছে দয়াল বলে ও মন প্রাণ কান্দে আমার কুল কলঙ্কে ভয় কি আছে আহারে দরদি আমি দালান কোঠাতে যোগ করি আহারে দরদি মনের ভিকার ঝুলি হলো কুল কলঙ্কে ভয় কি গো আছে দয়াল বলে ও মন প্রাণ কান্দে আমার কুল কলঙ্কে ভয় কি গো আছে কুল কলঙ্কে ভয় কি গো আছে যুবরাজ কাঞ্চনকে আমি মুক্তি করে দিলাম। তার ছদ্মবেশে এই দেশ থেকে অন্য দেশে চলে যাবে। কিন্তু আমি কি করে রানীমাকে চলব? হ্যাঁ, আমি ঘাতক। ওই তো সামনে দেখা যাচ্ছে একটা কুকুর শুয়ে আছে, সেই কুকুরটাকে কেটে তার তাজা রক্ত নিয়ে
আমি রানীমা মন্দাকিনীকে দেখিয়ে দেবো যে যুবরাজ কাঞ্চনের রক্ত। কুসুমালা, আর কিছু তো গেলে বোধ হয় আমাদের রাজ্য পেরে অন্য রাজ্যে পৌঁছে যাব। চলো, এরকম ভাবে আমাদের ছদ্মবেশে যেতে হবে। কিন্তু স্বামী, পথশ্রমে আমি যে বড় ক্লান্ত হয়ে ক্লান্ত? আজ আমি পথ চলতে পারছি না গো। পুষ্প, তুমি একবার ভেবে দেখো স্বামী, আমি হচ্ছি রাজার দুলালি, আর আর আজ পথের ভিখারিনী হয়েছি। দিনের পরে দিন, রাতের পরে রাত, দুজনে আমরা পথ চলেছি। আমি যে আর পথ চলতে পারছি না। চিন্তার কোনো কারণ নেই পুষ্পমালা। আমি তোমাকে বিবাহ করার সময় কথা দিয়েছিলাম, কখনোই তোমাকে দূরে সরিয়ে দেবো না, তোমার চোখের জল ঝরতে দেবো না। এসো, তোমার ক্ষুধার খাবার দেওয়ার জন্য আমি দরকার হলে লোকের কাছে হাত পেতে ভিক্ষা করবো না। স্বামী, কি বলছো তুমি? তুমি রাজার দুলাল হয়ে, রাজার তনয় হয়ে আজ তুমি এই পথ মাঝে মানুষের কাছে দুই হাত পেতে ভিক্ষে করবে? হ্যাঁ, করবো। যারা রাজকন্যা রাজকুমার হয়ে অলংকার পড়তে পারে না, অনারে ঘুরে বেড়ায়, তারা কিসের রাজকুমার রাজকুমারী? তাই এখন তুমি ভিখারিনী আর আমি একজন ভিখারি। বেশ। ও নগরবাসী, আমরা পথ চলতে বড় ক্লান্ত, ক্ষুধা তৃষ্ণায় আর চলতে পারি না, তাই তোমাদের কাছে হাত বাড়িয়েছি। দয়া করে আমাদের কিছু পয়সা দিয়ে তোমরা সাহায্য করো। আমরা গরিব, অনাহারে আছি, আমরা খাবার কিনে খাবো, তাই কিছু পয়সা দিয়ে সাহায্য করো। নগরবাসী গো, দয়া করে কিছু ভিক্ষা দাও না আমারে। ওগো মা বোনেরা, বাবারা, কাকারা, দয়া করে আমাদের কাছে নগরবাসী গো, দয়া করে কিছু ভিক্ষা দাও না আমারে। আমরা বড়ই দিন ভিখারি গো, ও হাই গো ঘুরি দারে দারে, দয়া করো নগরবাসী, ভিক্ষা দাও মোরে। দয়া করো নগরবাসী, ভিক্ষা দাও মোরে। রাজ্য হারা হয়েছি মোরা গো, ও হাই গো ঘুরি দারে দারে,
ভিক্ষা দাও মোরে। দিন দাদা ভাইরা, মায়েরা, বোনেরা, এই গরিব ভিখারিগুলোকে কিছু ভিক্ষা দিয়ে যান। রাজকন্যা, ভিক্ষা করে অনেক পয়সা পেয়েছি। স্বামী, এইবার চলো ওই গাছতলায় তোমাকে বসিয়ে দিয়ে আমি দোকান থেকে খাবার কিনে নিয়ে আসবো। চলো কেমন? স্বামী, চলো। তাই চলো। ঘাতক গেছে কখন, কিন্তু এখনো পর্যন্ত এলো না। কই, আমাকে শুভ সংবাদ দিল না। কে জানে, ঘাতক হয়তো আমার আদেশ পূর্ণ করেছে। প্রণাম রানীমা। এ কি ঘাতক, তোমার এত বিলম্ব হলো কেন আসতে? বিলম্ব এই জন্যই হয়েছে যে আপনার একমাত্র শিশু সন্তান, কোলের সন্তান, তাকে হত্যা করতে আমার বুকটা বড় থরথর করে কেঁপে গিয়েছিল। তাই নাকি ঘাতক? তোমার বুকটা না থরথর করে কেঁপে উঠেছে? রানীমা, আমি ওই দুটো পয়সা লেগে আপনাদের এই জমিদার স্টেটে অনেক দিন কাজ করেছি। আপনার কথা মতো অনেক নিরীহ মানুষকে আমি হত্যা করেছি। বেশ ঘাতক, তুমি তো দাসত্ব করবার জন্য জন্ম নিয়েছো। একটা কথা মনে রাখবে ঘাতক, আমি প্রভু, তুমি দাস। তা কর্মে কিন্তু দাস হয়ে তোমাদের পৃথিবীর বুকে জীবিত হয়ে থাকো। ঠিকই বলেছো রানীমা, ঠিকই বলেছো। তুমি হুকুমের দাস আর আমি হচ্ছে কর্মচারী। তাই আজ আমি গরিব হইতে পারি, আপনার এই খাড়া আপনার চরণে আমি দিয়ে গেলাম। ওই কেন দেখুন, ঘাতক? ওইখানে আপনারই সন্তানের রক্ত এই খাড়ার উপর লেখা আছে। তাই নাকি? আমি 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 আর এই পাপ কাজ করতে পারবো না রানীমা। তাই আমি আপনার এই জমিদার স্টেট থেকে আমি বিদায় নিলাম, চিরতরে বিদায় নিলাম। বেশ ঘাতক, তোমার মতো কর্মচারী আমারও প্রয়োজন নেই। যাও, এই মুহূর্তে আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। জানি 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 রানীমা, জানি ভাত ছড়ালে কাকের অভাব হয় না, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার এই অহংকার একদিন চূর্ণ হয়ে যাবে। তুমি আমাকে জ্ঞান বাণী শোনাচ্ছ নাকি ভাত ঘাতক? ছড়াইলে কাক আসবে, কিন্তু কাকের বদলে কোনোদিন কোকিল আসবে না। কোকিল আসবে না। তাই আমি আজ চলে যাচ্ছি রানীমা, আমি চলে যাচ্ছি। এখানে ঘাতক, শেষ পর্যন্ত তুও বিদায় নিয়ে চলে যাচ্ছিস। কেউ থাকবে না রে। এ কি রাজ্যের অবস্থা! প্রত্যেকেই যেন সাদা কাঠি খেয়ে পাগল হয়ে যাচ্ছে। আমি কোথায় যাব? আমি নিজেকেই ভাবতে পারছি না। আপনার ভাবার দরকার নেই। আমি রাজ বয়সে চলে এসেছি, আপনার কোনো চিন্তা নেই। জানেন, আপনার পুত্র এখনো সে বেঁচে আছে। আমার পুত্র বেঁচে আছে? কি বললে বয়স? আমার পুত্র এখনো বেঁচে আছে? সে কোথায়? আর সে জঙ্গলে জঙ্গলে? এক্ষুনি আসছে আপনার সম্মুখে। এরাই চক্রান্ত করে আমার পুত্রকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। তাই তোর একমাত্র শাস্তি মৃত্যু। আমার হাতে তোকে মরতেই হবে। এত বড় সাহস যে রাজ বয়স্যকে তুই খুন করতে আসিস? বৃদ্ধ বয়সে দাঁড়া, তোর পুষ্পমালাকে বিবাহ করতে যায় কোন সাহসে? তোর ব্যবস্থা- সেই বৃদ্ধ বয়সর আমি মাথা কেটে আরামজাদা, দাঁড়া, তোর ব্যবস্থা আমি এক্ষুনি করছি। এক্ষুনি যদি কাঞ্চনকে নিয়ে এসে তোর ব্যবস্থা আমি করব।
কাঞ্চনকে আমি নিজ হাতে হত্যাই করব। এখনো অমল বেঁচে আছে। অমর, রানী শিবানী, তোমার নিজের পুত্র সে আমার বিধ্বস্ত ধরতে চায়। ধরতে চায়? কেন ধরতে যাবে? তোমরা এই চক্রান্ত করে আমার দেবতার মতন পিতাকে অন্ধকার কারাগারে বন্দি করেছো। যার নুন খেয়েছো তার সঙ্গে তুমি নিমক হারামি করছো। শয়তান, তোকে আমি নিজ হাতে অমল বেঁচে। এই তো দাদা। ভাই অমল, তোমার বীরত্বের পরিচয় আমি পেয়েছি। সকলে ঘোষণা করেছে তুমি একজন বীর যোদ্ধা, তাই এই মুহূর্তে ওই শয়তানকে পরাজিত তোমাকে করতে হবে। সেনাপতি চন্দ্রসেন, তোমাকে শাস্তি আমি দিতে পারতাম কিন্তু আমি দেবো না। দাঁড়া দাঁড়া, আমার একটা বিচার আছে। এইসব শয়তানের একটা কান কেটে দেওয়া ভালো। পিতা, এবার কার বিচার করতে হবে? মায়ের, তাই না? হ্যাঁ হ্যাঁ পুত্র, মায়ের বিচার আমি করব। এই মুহূর্তে তোমার মায়ের বিচার তোমার উপর অর্পণ করলাম, তুমি করো। মা গো মা, তুমি মা নাও, তুমি রাক্ষসী। তুমি যদি মা হতে তাহলে পার্থনের সন্তানের মাথায় মিথ্যা কলঙ্ক চাপিয়ে দিতে। তুমি যদি মা হতে তাহলে পার্থনের রাজ্য থেকে নির্বাসিত করতে। তাই তোমার মতো মায়ের একমাত্র শাস্তি হচ্ছে মুক্তি। না বাবা, ওরে ভাই, যাকে মা বলে ডেকেছি সে যে মা। সন্তান অপরাধ করে মা ক্ষমা করে, আর মা যদি কোনো অপরাধ করে সন্তান কি পারবে না ক্ষমা করতে? না দাদা, তো এই বিচার আমি খুশি হতে পারলাম না। তুমি খুশি হলেও আমি খুশি হতে পারলাম না। তুমি আমাকে ছোট থেকে লালন পালন করে মানুষ করেছো, কিন্তু মা সারা জীবন তোমাকে ঘৃণা করে গেছে। তাহলে শোনো বিচার- দাদা, মা গো মা, তুমি বলো তো, তুমি একটা গর্ভধারিণী মা, তাহলে কি করে পারলে তুমি আমার দেবতার মতো পিতাকে অন্ধকার কারাগারে বন্দি করতে? কেন? আমি আদেশ দিয়েছিলাম। আমার রামের মতন দাদাকে কে বনবাসে আদেশ দিয়েছিল? আমি আদেশ দিয়েছিলাম। আমার সীতার মতন বৌদিকে কে বনবাসে আদেশ দিয়েছিল? আমি আদেশ তুমি মা না, তুমি রাক্ষসী, তুমি ডাইনি। এই পৃথিবীতে বেঁচে থাকা তোমার কোনো অধিকার নেই। তাই আমার বিচারে তোমার একমাত্র বিচার হচ্ছে ঠিক করেছিস বাবা। তুই উপযুক্ত অন্যায়ের শাস্তি দিয়েছিস। তুই ঠিক করেছিস। এ কি করলি ভাই? তোর নিজের মাকে তুই হত্যা করলি? ওরে ভাই, যে সিংহাসন নিয়ে এত মারামারি কাটাকাটি, সেই সিংহাসন আমি বসতে চাই না ভাই। তুই আমার প্রাণের ছোট্ট ভাই, বসে রাজ সিংহাসন। দাদা। ভাই কে রে ভাই, তোকে সবসময় অত্যন্ত প্রহরীর মতো আমি পাহারা দেবো, কেউ পারবে না তোকে আঘাত করতে। পিতা, আজকে সকলের মনকে জয় করেছে আমার পুষ্পমালা। আমার সঙ্গে ভিক্ষা করেছে, অনাহারে অনেক দূরে পথে পথে ঘুরে বেরিয়েছে। তাই জয় ধরে দিতে হলে সকলে মিলে এক বাক্যে বলো, জয় পুষ্পমালার জয়।